আসসালামু আলাইকুম। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির অফিসিয়াল পেজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন, সে প্রত্যাশাই করি। আসলে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কতটুকুই ভালো আছে সেটা মহান সৃষ্টিকর্তা নিজেই জানেন। কারণ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের রাত দিন 24 ঘন্টা রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব পালন করতে তাদের কোনো রকমই সুযোগ সুবিধা সময় হয়ে ওঠে না পরিবারের সময় দেয়া। গ্রাম পুলিশ সদস্যরা কাক ডাকা ভোর থেকে শুরু করে নিশিভোর পর্যন্ত এই বাংলাদেশের গ্রামাঞ্চলের আস্থার একটি নাম, গ্রামাঞ্চলের মানুষের ভালোবাসার একটি নাম এবং রাষ্ট্রের সর্বোচ্চ অবহেলিত যারা, তারা হলো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সদস্যরা। দীর্ঘ 230 বছর যাবৎ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের দাসত্ব করে আসছে। 230 বছর আগে এ বাহিনীর অস্তিত্ব পাওয়া যায়, সে মর্মেই 230 বছর যাবৎ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের দাসত্ব করে আসছে। রাষ্ট্র দাসত্বের মধ্যে রেখেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। কিন্তু বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রকে দিয়ে আসছে বুক ভরা ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম। রাষ্ট্রের গ্রাম অঞ্চলের অত্যন্ত প্রহরী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, এই যে কিছুদিন আগে সদ্য আপনারা জানেন যে সরকারের পতন হলো, সেই সরকারের যে নির্বাচনটা ছিল, সেই নির্বাচনে রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে গিয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গ্রাম পুলিশ সদস্য রঞ্জিত দে খুন হন, তাকে হত্যা করা হয় সেই ভোট কেন্দ্রেই। কিন্তু রাষ্ট্র বা ঊর্ধ্বতন কর্মকর্তা কেউই রঞ্জিতের পরিবারের খোঁজ রাখেননি। রঞ্জিত রাষ্ট্রের জন্য বুক ভরা ভালোবাসা দিয়ে গিয়েছেন। আধারে অনাহারে থেকে এরকম হাজার হাজার রঞ্জিত আজ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, এই রঞ্জিতরা কষ্টের মাঝে, হাজারো কষ্টের মাঝে তারা রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছে। বিনিময়ে এই মানুষগুলো থাকতে হচ্ছে আধারে অনাহারে। আধারে অনাহারে কেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আধারে অনাহারে থাকবে? বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, আন্দোলনের পর আমরা সকলেই আশ্বস্ত, অবশ্যই বৈষম্য দূর হবে এ বাংলাদেশ থেকে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রতি এ কেমন বৈষম্য? আজকে
এই বৈষম্য নিয়েই আপনাদের মাঝে কিছু কথা বলবো। আদালতে মহামান্য হাইকোর্ট গ্রাম পুলিশ বাহিনীর সংবিধান, আইন সকল কিছু বিবেচনা করে রাষ্ট্রের দেয়া গেজেট অনুসারে সেই 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের 19তম 20তম গ্রেডে সকল বকেয়াদি পরিশোধের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্র হেরে গিয়ে আজ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সেই ঐতিহাসিক রায়টি বিরুদ্ধে নিয়মিত আপিল করলেন। তারা চলে আসলেন কি, হাইকোর্টে ঐতিহাসিক রায় হওয়ার পরে এই গ্রাম পুলিশ বাহিনীর সবচেয়ে বড় একটা বাধা গিয়েছে, যেটা অকল্পনীয়ভাবে হলেও সত্য, করোনা ভাইরাস। যে করোনা ভাইরাস আসার পরে গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টি শুধু নয়, সারা পৃথিবী থমকে গিয়েছিল। এই বাংলাদেশের সর্বোচ্চ আদালত তখন বন্ধ ছিল। ভার্চুয়ালভাবে কোর্ট চলেছে, আপনারা সকলেই অবগত আছেন। আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকলো, রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করে বসলো। ওই সময় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের শুধু নয়, রাষ্ট্রের আপনারা দেখেছেন প্রণোদনা, সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদ থেকে সে তালিকা দেয়া হয়েছে, 2500 করে টাকা জনপ্রতি সাধারণ জনসাধারণকে দেয়া হয়েছে। কিন্তু এই জনসাধারণের সেবায় রাত দিন 24 ঘন্টা নিজে আধার অনাহারে থেকে নিজের পরিবারের কষ্ট বুকে চাপা রেখে গ্রাম পুলিশ সদস্যরা এই রাষ্ট্রের জনসাধারণের পাশে থেকে কাজ করে গেছে। তাদের খাবার বাড়িতে পৌঁছে দিয়েছে নিজের বাড়ির সদস্যদের অনাহারে রেখে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা প্রণোদনা পেল। প্রণোদনা তাও এমনি আমরা পাইনি, একটা আবেদন আমরা করি প্রণোদনার জন্য। সেখানে গ্রাম পুলিশ বাহিনীর প্রণোদনা দেওয়া হলো 1300 করে টাকা, যেখানে একটা জনসাধারণ পাচ্ছে 2500 টাকা প্রণোদনা। দেখেন, স্বৈরাচারী সরকার সকলে বলে, আসলে স্বৈর শাসক কাকে বলে? দেখেন, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এতটাই কষ্টে রেখেছিলেন যা বলার মতন। আমাদের সাথে কতটা পৈশাচিক আচরণ হলো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করল। আপিল করে মামলাটি আপনারা দেখেছেন তৎকালীন সরকারের আমলেই 17তম নাম্বারে এসেছিল। আবার সেখান থেকে ধাক্কা দিয়ে সেই মামলাটাকে কী করলো, 300-র উপরে নিয়ে ফেললো। কেন বৈষম্য? কেন এটাকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে? আমি তো সেই 597 থেকে সিরিয়াল গুনতে আজকে আমি 17 নম্বরে এসেছি। আমাকে কেন দূরে ঠেলে দেওয়া হচ্ছে? তাহলে কি আইন শুধুমাত্র গ্রাম পুলিশের জন্য? আইন প্রয়োগ কি শুধু দুর্বলের জন্যই? না, এটা হতে পারে না। আইন এটা করতে পারে না, সংবিধান এটা বলে না। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমরা রাষ্ট্রের সকল আদেশ নির্দেশ সঠিকভাবে পালন করে নিজেদের ন্যায্য অধিকার আদালতে আইনের মাধ্যমে আমরা চেয়েছি, সেখানে আমাদের ন্যায্য অধিকার দেয়া হয়েছে। আদালত স্বীকার করেছে অবশ্যই আমরা আমাদের শ্রমের ন্যায্য মজুরি আমরা অবশ্যই পাবো, আইনগতভাবে পাবো। আদালত রায় দিয়েছে। সে রায়টির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করার পরেই আমাদের জীবনে কেন যেন ঘোর অন্ধকার নেমে আসলো।
আস্তে আস্তে গ্রাম পুলিশ সদস্যদের, প্রতিটা সদস্যদের হাহাকার, কষ্ট, যন্ত্রণা, অভিশপ্ত হলো সেই সরকার যারা ইতিহাসের পাতায় নাম লেখালো খুবই খারাপভাবে, বাজেভাবে। আসলে গরিবের অভিশাপ, আসলে মুখ খুলে অভিশাপ দিতে হয় না, অভিশাপ হয়ে যায়। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এই বৈষম্য থেকে অবশ্যই মুক্তির জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের পরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাজপথে গিয়েছে। সেখানে যাওয়ার পর আপনারা দেখেছেন, সর্বোচ্চ আদালতে আমরা প্রধান বিচারপতি মহোদয়ের কাছে যে আবেদনটা করি, আবেদনের পরিপ্রেক্ষিতে 9 নম্বর কার্যতালিকায় মামলাটি রাখা হয়। সেখানে রাষ্ট্রপক্ষ 2 সপ্তাহ সময় আবেদন করে, সেটা মঞ্জুর হয়। রাষ্ট্রপক্ষ তার ফাইল খুঁজে পাচ্ছে না, এমনটা বলার কারণেই সেখানে আদালত দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন। তারপরে আবার মামলাটি আমাদের 29 নম্বর সিরিয়ালে আসলো। দেখেন, আদালতের গতিতে চলে, আমাদের কিন্তু করার কিছু নেই। তবে আমাদের তদারকির কোনো ভুল নেই। আমরা চেষ্টা করছি সাধ্য মতন, যত দ্রুত শেষ হবে তত দ্রুতই গ্রাম পুলিশ বাহিনী মুক্তি পাবো আমরা। আমার কাছে মনে হয় কি তা জানেন, প্রতি সপ্তাহে যখন ঢাকায় যাওয়ার কথা যাইতে হয়, প্রথমে ম্যানেজ করতে হয় গাড়ি ভাড়ার টাকাটা, ম্যানেজ করতে হয় পরিবারকে, ম্যানেজ করতে হয় অফিসকে, সব জায়গা ম্যানেজ করে কিন্তু ঢাকায় আসতে হয়। আর ভালো লাগে না ভাই, আর ভালো লাগে না। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এই মানসিকতা, এই যন্ত্রণা কেন যেন খুবই কষ্ট হয় ভাই। আপনারা যারা কমেন্ট করছেন, আপনাদের জ্ঞাতার্থেই বলবো, আসলে আমি সকলের সাথেই, আমি জাতীয়করণের সাথে, মহামান্য হাইকোর্টের রায়টি বাস্তবায়নের স্বার্থে। ওয়ালাইকুম সালাম। এই মুহূর্তে আমি মোবাইল ফোনের মাধ্যমে আমাদের রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ানকে যুক্ত করতে পারলাম। দেওয়ান, 8 তারিখের যে প্রোগ্রামটি, সে প্রোগ্রামের বিষয়ে আলোচ্য বিষয়, যেটা রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির পক্ষ থেকে সরাসরি ওই বিষয়েই আলোচনা রাখছেন আমাদের রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ান। হ্যাঁ দেওয়ান, ওই যে 8 তারিখের যে প্রোগ্রামটি, আমাদের রিট কমিটি তো কোনো প্রোগ্রাম দেয়নি, তো এই প্রোগ্রামটির বিষয়ে সাধারণ গ্রাম পুলিশদেরকে অবগত করার জন্য অনুরোধ করছি তোমাকে। আচ্ছা ঠিক আছে। গ্রাম পুলিশ বাহিনীর ভাই বোনেরা, যারা মুসলমান ধরেন তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। যারা অন্য ধর্মে তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। আমার ঘটনা কি, আমার কথা বলতে হয়, গ্রাম পুলিশ নিয়ে এই নাটক আমরা ফাইল করা থেকে লালমিয়া এই নাটক শুরু করছে। লালমিয়া নাটকগুলো করে শুধু শুধু টাকা ধান্দা করার জন্য, আর মূল উদ্দেশ্যই টাকা ধান্দা করা। তো কিছুদিন আগে যখন বললো যে হয়ে গেছে, কি হয়ে গেছে? তার ব্যবসা বাণিজ্য লাইসেন্স গ্রাম পুলিশের মাঝে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই লাইসেন্স করে কমিটি দিয়ে এবং আর্থিক অনুদান বা আর্থিক সাহায্যগুলো নিচ্ছে, নিয়ে ওর কাজ হাসিল করছে। গ্রাম পুলিশকে কি বুঝেছে, হয়ে গেছে, এই আজ হবে কাল হবে। ওই লাল মিয়া সহ
সকলেই তো বুঝতে পারছে, যারা আগে বোঝে নাই সকলেই সরে গেছে। ও শুধু বিভিন্ন মায়া কান্না দিয়ে বা বিভিন্ন করে দেখবেন, ও যদি পেটে গ্যাসও হয়, তাহলে দেখবেন ও লাইভে দেখা দেবে আমি গ্যাস ছাড়তেছি। তাহলে মানুষকে কত আর বোকা বানাবে? হয়ে গেছে, এখন আবার বলতেছে যে 8 তারিখে ফাইনাল হবে। 8 তারিখে কি ফাইনাল হবে? 8 তারিখে আবার ব্যবসা বাণিজ্য করার জন্য দেখবেন সকলেই যখন উচিত কথা বা সত্য কথা প্রকাশ করে দিয়েছে, কৃষ্ণদাস সহ, তারপরে ইমরান, যারা যারা আছে, ঠিক আছে, যারা যারা আছে, যখন সব বুঝতে পারছে তারা সরে গেছে। এখন দেখবেন যে তাদের কত হুমকি দামকি আছে বিষয়ে, সে সত্য অমুকে মিথ্যে কথা কয়। এখন গিয়া তাদের কিভাবে কি আবার ব্যবসা বাণিজ্য করার জন্য তাদেরকে যেভাবে পারে কন্ট্রোল করার জন্য তাদের এলাকায় গিয়া চলে যায়, আবার তাদের লাইভ করায়। কি উদ্দেশ্য কি? তাহলে তাহলে তারা যা বলছে অবশ্যই সত্য কথা। তাহলে মিথ্যাকে কতদিন আর জয় করা যায়? মিথ্যা দিয়ে কতদিন আর মানে সত্যকে ঢাকা যায়? আমরা রেড বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি কোনোভাবে আইনগত সরকারকে মোকাবেলা ছাড়া আমরা কোন আন্দোলন সংগ্রামকে সমর্থন করি না। আর আন্দোলন সংগ্রাম যে যাই করুক না কেন, এখানে কে সাকসেসফুল হয়েছে একটু দেখেন। কেউ সাকসেসফুল হতে পারে নাই। 8 তারিখের আন্দোলনটা শুধুই বর্তমানে ব্যবসা ড্যাম বা ব্যবসা লস, এই জন্য ব্যবসাটা একটু চাঙ্গা করার জন্য ও আবার 8 তারিখে ডাকছে। এটা হলো মূল উদ্দেশ্য, আর কোনো কাজ নাই। আর ঋণ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির কোনো মানে প্রোগ্রাম বা কিছু আমরা 8 তারিখে বা কোনো আন্দোলন সংগ্রাম আমরা পছন্দ করি না। আমরা আইনগত ভাবে রাষ্ট্রের করা আপিল মোকাবেলা করছি। ইনশাল্লাহ আমরা আইনগত ভাবে সরকারকে মোকাবেলা করে আমাদের ভাগ্য বা আমাদের যে চাওয়া, আমরা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। 8 তারিখে বা 15 তারিখে আমাদের কোনো প্রোগ্রাম নাই, শুধু নাটক। এখন দেখবেন যে যারা যারা চলে গেছে তাদেরকে তার ব্যবসা বাণিজ্য করার জন্য যারা যারা তার কাছ থেকে ওই আগে সমন্বয় তৈরি করে, ওই যে গ্রাম পুলিশ কি জানে আপিল মোকাবেলা আওয়ামী আইন বঙ্গবন্ধু আদর্শ কমিটি সব আবার জোগাড় করবো কমিটি মানে ব্যবসা বাণিজ্য করার জন্য সকলের কাছে চলে যাবে। ওই যে কিছুদিন আগে দেখলাম, 2 দিন আগে ইমরান পোস্ট দিছে যে আমাকে বড় হচ্ছে, আমাকে মানে তাকে নাকি ফোন করে কান্দাকাটি করছে। কিন্তু নাম দেয় বোঝাতো যায়। গ্রাম পুলিশ নিয়ে এত নাটক কত চলবে? আমরা ঋণ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি কোন আন্দোলন সংগ্রাম বিশ্বাস করি না। আইনগত ভাবে আমরা সবকিছু ফয়সালা করবো ইনশাল্লাহ। আপনারা সকলে সজাগ থাকবেন। কোন গ্রাম পুলিশ নিয়ে যারা বিচলিত বা গ্রাম পুলিশ নিয়ে যারা টাকা হাতিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ সাইদুল দেওয়ানকে। আসলে আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, যে কারণে দেওয়ান ব্যাক করেছে। ধন্যবাদ। আসলে গ্রাম পুলিশ নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কাছ থেকে দূরে থাকবেন। অবশ্যই আইনগত ভাবে মোকাবেলা করা হবে, আইনগত ভাবে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো অবশ্যই দেখা হবে। আমাদের কোনো প্রোগ্রাম বা আমাদের কোনো অনুষ্ঠান বা আমাদের কোনো আন্দোলন নাই। এদের শুধু লোক দেখানো, শুধুই লোক দেখানো। আর তার উদ্দেশ্য হাসিল করার জন্য এই কাজগুলো করে। অবশ্যই সত্য প্রকাশ পাবে, যেখানে হোক, সময়ের ব্যাপার মাত্র। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আমি নেটওয়ার্কে একটু কম আছে, অবশ্যই আবার আপনাদের কথা হবে। আমি হয়তো 2-1 দিনের ভিতরে লাইভে আবার আমার আইডি থেকে আসবো, বিস্তারিত তুলে ধরবো। ঠিক আছে, সব ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদুল দেওয়ানকে লাইভে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখার জন্য। ঋণ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তার দায়িত্ব সে পালন করার যে বদ্ধপরিকর নিয়েছিলেন সেটা পালন করছে সঠিকভাবেই। আমি আমার ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই। সেই সাথে এই পেজে যারা যুক্ত আছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো বিশেষ করে মান্নান ভাই, মামুন ভাই, এমডি মামুন ভাই, আপনাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব ভাই, আমরা যুক্তিযুক্তভাবে আপনি একটা কমেন্ট করেছেন, একটা মত দিয়েছেন, সকল বিষয়ে আলোচনা হবে। তবে বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখানে কেউ অকথ্য ভাষাটা ব্যবহার করবেন না। আমি বিনয়ের সাথে আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, এই সোশ্যাল মিডিয়ায় এসে আপনি যদি
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হয়ে থাকেন, আপনি যদি গ্রাম অঞ্চলের অত্যন্ত প্রহরী হয়ে থাকেন, তাহলে আপনার ভাষা ল্যাঙ্গুয়েজ অবশ্যই বুঝে শুনে ব্যবহার করা উচিত। কারণ সোশ্যাল মিডিয়া ফেসবুকে গ্রাম পুলিশ বাহিনীকে নিয়ে এমনি অনেক বাজে কথা সাধারণ মানুষের ভিতরে আছে। তারা সবসময় সমালোচনা করে গ্রাম পুলিশ নিয়ে, কারণ আমরা কমান্ড ফলো করি না, বা নিজে যেটা বুঝি সেটাকে জাহির করার চেষ্টা করি। অন্যের জানার থেকে কোনো কিছুই আমরা জানার চেষ্টা করি না। আমাদের সৃষ্টি কোথা থেকে এবং কোথায় যে গ্রাম পুলিশের শেষ আছে, সব কিছুরই কিন্তু একটা লাইন আছে ভাই। আমি যেহেতু এই রাষ্ট্রের একজন কর্মচারী, একটা বাহিনীর, অবশ্যই চাকরি নেওয়ার সময় বেশ কিছু শর্ত ওখানে ছিল। সেই শর্তগুলো স্বীকার করে আমি কিন্তু সাইন করেছি যে এই চাকরিটা আমি করতে চাই। তো এই জায়গা থেকে আমাদের সকলেরই মনে হয় আইনের দিকে, এবং এ বাহিনীকে যাতে আমরা বেয়াদব বাহিনী বা কুৎসিত কোনো বাহিনী হিসেবে পরিচিত না লাভ করে। গ্রাম পুলিশ বাহিনীর ক্ষেত্রে আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, আসলে পরিচয় আপনার আমার সাথে মানুষের। আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে শ্রদ্ধা সম্মান করব, ভালোবাসবো। আমি আমার জানা থেকে আপনাকে উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করব, হয়তোবা সেটা সঠিক নাও হতে পারে, এবং আমার কথাটা আপনি অন্যভাবে না নিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করবেন, এটাই কিন্তু উচিত। তো সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে আমরা ভাষাগত ল্যাঙ্গুয়েজগত যদি সমস্যায় থাকি, তাহলে এই বাহিনীর জন্য খুবই দুর্ভাগ্যজনক ভাই। একটা বাহিনীর ক্ষতি আমরা করতে পারি না। আমার জন্য এই বাহিনীর সকল সদস্যরা কষ্টে থাকুক, সমস্যায় থাকুক, সেটা কখনোই নয়। আপনি ব্যক্তিগতভাবে যদি আমার প্রতি আক্রোশ থাকে, আপনি ব্যক্তিগতভাবেই আমার সাথে আলোচনা করবেন। আমি চেষ্টা করব আপনার আক্রোশের কারণ যেন না হই। আপনি যেটা চাচ্ছেন আমি সেটা যেন না করি, আপনার যেন ক্ষতি না হয়। আমার দ্বারা যদি আপনার ক্ষতি হয়, আমি স্বেচ্ছায় সেখান থেকে সরে আসার চেষ্টা করব। শতভাগ আমি কথা দিচ্ছি লাইভের মাধ্যমে। কিন্তু একটা আইডিতে যে আমরা যখন বাজে ভাষাগুলো ইউজ করি, এখানে একটা বাহিনীর উপরে অ্যাপেট আসে ভাই। আমি লাইভ করি না, লাইভ করতে কিন্তু ভালোবাসি না, ভালো লাগে না আমার। তো বিশেষ করে আপনাদের কাছে আমার অনুরোধ, আনিস মিয়া ভাই, আমি শুধুমাত্র আদালত কেন্দ্রিক ছাড়া কোনো লাইভ করি না। তো আন্দোলনে লাল মিয়া ডাক দিলেই আমি লাইভে আসি, এই যে কথাটা বললেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভাই। কেন গত আন্দোলনে কি আমি যাইনি? আন্দোলনে যাইনি, আমি লাইভ করে সকলকে কি যেতে বলিনি? বলেন। আসলে নিজের ধারণাটাকে একটু চেঞ্জ করতে হবে ভাই। কিন্তু আদালতে মামলা চলছে, আপনারা জানেন। এই রায়টি বাস্তবায়ন হলে গ্রাম পুলিশের 230 বছরের দাসত্ব থেকে আমরা মুক্তি পাব। আমাদের পরিবারকে আমরা আর কিছু না হোক এই চাকরির পরিচয়ে রেখে যেতে পারবো, এবং রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে আমি যেটা পাওয়ার কথা সেটা যদি আমার পরিবার পায়, তাহলে আমার পরিবারের জন্য কারো দ্বারে যে হাত পাততে হবে না। কারণ আমরা যে কর্মগুলোই করি না কেন ভবিষ্যৎ প্রজন্মর জন্যই করি। আমার বাবা আমার জন্য করেছে, আমি আমার সন্তানের জন্য করব, এমনটাই নিয়ম। আর এই কারণে আমরা করে থাকি পরবর্তী প্রজন্মের জন্য। তো আমাদের সামান্য কিছু বেতন যদি বাড়ায় দেয় তাহলে কি হবে? আমাদের তো জাতীয়করণের এই একটি দাবি, আদালতের দাবি, এটা তো আমাদের বাস্তবায়ন করতেই হবে, তাই না? তো আপনারা
অনেকেই বেশ কয়েকজন দেখলাম যে লাল মিয়া নিয়ে বলেছেন। তো আমি আপনাদের বলি, লাল মিয়া কি এই আদালতের মামলাটা পরিচালনার জন্য কোনো লাইভ করে বলেছে যে ভাই আপনারা উজ্জ্বল খানের সাথে রিট কমিটির পাশে যেয়ে দাঁড়ান, দিতে না পারলেন দেখা করেন, ফোন দেন, কথা বলেন এবং আদালতে আসেন, আমরাও আসি, আলোচনা করে কোন জায়গাটা সমস্যা আছে আমরা সেটা সলভ করার চেষ্টা করি। আসলে আন্দোলন রাস্তায় লাল মিয়া করছে, আমি সেটাকে সমর্থন পূর্বেই দিয়েছি এবং আপনারা আমার সমর্থন পেয়েছেন, যার প্রমাণ এই সোশ্যাল মিডিয়া, ফেসবুকেই। তো আজকে আপনারা যে কথাগুলো হয়তোবা বলছেন যে মিলে যাওয়া, আসলে মিলে যাওয়ার শব্দটা কি সেটা একটু চিন্তা করে দেখবেন। মতের মিলটা হলেই তো হয়ে গেল। এখন যার যার বাড়িতে তো শেষে ঘুমাবে। এখন এক জায়গা হওয়ার জন্য কি একই রুমে বসতে হবে? পাশাপাশি বসে তারপরে বলতে হবে আমরা এক হয়েছি। আর সেটাও যদি সম্ভব হয় সেটা আদালতের ওখানেই হয়তো বা সম্ভব, কারণ হাতে আসলে কারোই তেমনটা সময় নাই যে কার বাড়িতে কে বসে থাকবে, তাই না? এমনটাই তো, না এর বাইরে অন্য কোনো কথা আছে? একটু বলবেন আপনারা। এই মামুন ভাই, আপনি তো কমেন্ট করতেছেন, আমি দেখতেই পাচ্ছি, আপনি তো আইডিতেই কমেন্ট করতেছেন, তাই না মামুন ভাইয়া? তো যাই হোক, এ কারণেই আপনাদেরকে আমি বলি, মতের পার্থক্য হলো জাতীয়করণ আমাদের লাগবে। লাল মিয়ার দাবি হলো 4 দফা, যেটা লিখিত মন্ত্রণালয় দিয়েছে। আমাদের কর্মচারী ইউনিয়নও যে লিখিতটা দিয়েছে সেখানেও তাদের 3 দফা। এই যে দফাগুলো, আর একমাত্র রিট কমিটির এবং এই আদালতের প্রতি আমরা যারা আস্থাশীল আছি তাদের একটাই দাবি, কোনো দফা টফা নাই আমাদের। আমাদের দফা হলো মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন। একটা দাবিতে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। আপনাদের সকলকেই আমরা বারবার বলেছি আপনারা এগিয়ে আসুন, আপনারা এগিয়ে আসুন। এখন এগিয়ে আসাটা আপনাদেরকে রাজপথে ডাকলে চলে আসেন, চলে আসবেন, চলে আসেন, সমস্যা নাই। যার ইচ্ছা সে তো যাবেই, তাকে তো আমার নিষেধ করার কিছু নেই। কিন্তু আমি আইনগতভাবে যেটা বুঝি এবং রাষ্ট্রের যে অবস্থান বর্তমান, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম চলছে, এর মধ্যে গ্রাম পুলিশ সদস্যদের আন্দোলনে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত আপনারা ভেবে দেখবেন। তবে আমার মতে অবশ্যই এই মুহূর্তে এই ডাকটি সঠিক নয়। হয়তোবা আদালতের দিকে আমাদের যে ঝুঁকে পড়ার কথাটা ছিল সেটা কিন্তু কেউ এগিয়ে আসেনি, ঝুঁকে পড়েনি। এটা হচ্ছিল তাদের ভুল, কারণ আমরা আন্দোলন করেছে গ্রাম পুলিশ সদস্যরা তাদের স্বপ্ন পূরণের জন্য। সেই স্বপ্নটি জাতীয়করণ। তো জাতীয়করণের জায়গা থেকে যখন অন্য জায়গায় চলে গেছে তখনই তো আন্দোলন থামবে না, কারণ আমাদের আন্দোলন তো একটি দাবির জন্য। তো গ্রাম পুলিশ বাহিনীর সেই সঠিক গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের উজ্জ্বল খান আইডিতে তখন পোস্ট করেন, তখন আমি কমেন্ট করতে পারি না, একটু নজর দিন। আচ্ছা মামুন ভাই, অবশ্যই আমি দেখব, যদি সমস্যা থাকে ওটা আমি চেষ্টা করব ভাই সমাধান করার জন্য। তো বিশেষ করে যারা লাইভে আছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কথা আজকে আপনাদের সাথে বলার ইচ্ছা ছিল, তো যে কোনো কারণে একটা প্রয়োজনের কারণেই হয়তোবা আমার লাইভ থেকে বের হয়ে যাওয়া লাগছে। অলরেডি ফোন এসেছে, কারণ রাষ্ট্রের যেহেতু দায়িত্ব পালন করি সেক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আমাদের পালন করতে হবে। এই মেসেজগুলো আমাদের ফলো করতে হবে,
কারণ আমাদের কাজ কিন্তু ধরা নয়, তথ্য দিয়ে আপডেট করা। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার তথ্যগুলো সবসময় আপডেট করা। কারণ সে ভালো খারাপ সব কিছুর ক্যারেক্টার অর্থাৎ চারিত্রিক সার্টিফিকেটটা নিতে হয় কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে। আর সেই ইউনিয়ন পরিষদের মূল যে কার্যক্রমটা সেটা কিন্তু গ্রাম পুলিশ বাহিনীকে ঘিরেই। কারণ প্রতিটা কাজ সম্পাদন করে কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। তো আমরা আশা রাখছি অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করবে। সকলে এগিয়ে আসবেন ঐক্যবদ্ধভাবে। মানান ভাই, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। খোকন সর্দার ভাই, আপনারা কমেন্ট করতে পারতেন না, এখন কমেন্ট হয়? ওয়ালাইকুম সালাম। তো যাই হোক, বিশেষ করে আপনারা যারাই কমেন্ট করেন, আমি কমেন্টগুলো ফলো করি। হয়তোবা সকল কমেন্ট, একটা কথা যখন বলতে থাকি সে কথার টাইমে কিন্তু কমেন্টগুলো পড়া যায় না। আর অনেক কমেন্ট কথা বলতে গিয়ে মিস হয়ে যায়, যে কারণে অনেকের কমেন্ট আমি পড়ার সুযোগ হয় না। এর জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আপনারা যে কমেন্টগুলো করেন অবশ্যই উত্তর পাওয়ার আশা থেকেই লাইভে সংযুক্ত হওয়া মানেই কিন্তু আলোচনা, সবাই সবার মত প্রকাশ করা। তবে আমাদের মতগুলো যেন হয় শালীন ভাষায়, ভালো শুদ্ধ ভাষায়। আমরা কেউই অকথ্য ভাষাটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে যেন প্রকাশ না করি, এটা আমার বিনয়ের সাথে অনুরোধ। কারণ কারোর সাথেই কিন্তু ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, ব্যক্তিগতভাবে কেউ কারো বিরুদ্ধে কিন্তু নয়। সেক্ষেত্রে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আজ যে কষ্টে আছে, সেই কষ্ট থেকে বের হওয়ার একটা রাস্তা অবশ্যই আমাদের নিজেদের জায়গা থেকে রাষ্ট্রের যে দায়িত্বগুলো সেগুলো সঠিকভাবে পালন করে সেটা প্রচার করে রাষ্ট্রের মানুষের, কারণ শহরে যারা জন্ম থেকে বড় হয়েছে তারা গ্রাম পুলিশের সাথে কিন্তু পরিচিত নয়। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে শুধুমাত্র গ্রাম অঞ্চলের মানুষেরাই চেনে, তাছাড়া কোনো শহরের মানুষরা সেভাবে কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে চেনেন না। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা যারা গ্রামে জন্মগ্রহণ করে হয়তোবা চাকরির সুবাদে হোক বা যে কারণে হোক হয়তোবা ঢাকাতেই অনেকের বাড়ি, কিন্তু তার সন্তানেরা গ্রাম পুলিশের সাথে পরিচিত না থাকলেও তার বাবা চাচারা অবশ্যই এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সাথে পরিচিত। তাই এ সময়ের অনেক আধুনিক সন্তানেরা, যাদেরকে আধুনিক আমরা বলে থাকি, তারা গ্রাম পুলিশকে ওইভাবে চেনে না চেনে অনেক সময় এলোমেলো কমেন্ট করে। কিন্তু আপনি গ্রাম পুলিশ সদস্য হয়ে আপনি যদি নিজের ভাইয়ের সাথে খারাপ ভাষায় কথা বলছেন, এতে বাইরের যারা আছে তারা আপনাদের সাথে আপনাদের সম্বন্ধে কী ধারণাটা পোষণ করবে। আশা রাখি আমার কথাগুলো আপনাদের, যদিও মূল্যবান কিছু সময় আমি নষ্ট করলাম, যদি আমার কথাগুলো ভালো মনে হয়, নিজের কাছে ভালো লাগে, তাহলেই হয়তোবা গ্রাম পুলিশ বাহিনীর জন্য মঙ্গল হতে পারে। কারণ আপনার তো অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের জন্য ভূমিকা আছে, আপনি ভূমিকা রাখতে হবে ভাই। আপনার ভূমিকা আমি রাখলে হবে না, আমার ভূমিকা আপনি রাখলে হবেন না, যার যার ভূমিকা তার রাখতে হবে। প্রতিটা সদস্যরই দায়িত্ব কর্তব্য গ্রাম পুলিশের স্বপ্নটি বাস্তবায়ন করা। সেক্ষেত্রে আপনি আমি
যে সময়টা একজন ব্যক্তির নিয়ে সমালোচনা করতে থাকি, সেই সমালোচনা বাদ দিয়ে অন্তত আমি আমার ইউনিয়নের জনসাধারণের পাশে যে সময়টা ব্যয় করছি, সেই সময়টার কিছুটা সময় রেকর্ড করে, অর্থাৎ ভিডিও করে, ছবি তুলে বিভিন্নভাবে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুকে পোস্টের মাধ্যমে, ভিডিও ছাড়ার মাধ্যমে আপনি সকলকে অবগত করবেন। যখন সকলের ধারণাটা চলে আসবে যে একটি পরিবার কি করে 6,500 7,000 টাকায় চলে, এরা গ্রাম অঞ্চলের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের সঙ্গী হিসেবে তাদের সহযোগিতা দিয়ে থাকে, রাষ্ট্রের সকল দায়িত্ব, রাষ্ট্রের সকল বিষয় তাদের দেখভাল করে, এই গ্রাম পুলিশ সদস্যদের জাতীয়করণ দরকার। সাধারণ মানুষের ভিতর থেকে আন্দোলনের ডাক আসবে, তখনই হবে গ্রাম পুলিশের হয়তোবা সেই ঐতিহাসিক আন্দোলন। আমি ডাক দিয়ে সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের আমরা ডেকে নিয়ে আসি, কারণ জাতীয়করণ বলেন, যেটাই বলেন, দেবে রাষ্ট্রকে বাধ্য করতে হবে আমাদের। রাষ্ট্র তালবাহানা করছে, নিয়মিত আপিল করে সময় নিচ্ছে, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, বিভিন্নভাবে দেখিয়ে রাষ্ট্র শুধু সময় ক্ষেপণ করছে। আমরা আশা রাখি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়তোবা গ্রাম পুলিশ সদস্যদের মামলাটি আর বৈষম্যর মধ্যে পড়বে না, বৈষম্য থেকে মুক্তি হবে। রাষ্ট্রের নিয়ম অনুসারে চূড়ান্ত শুনানির মাধ্যমে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি খারিজ করে গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করবে, এমন আশাই আমরা বাংলার প্রায় 47,000 গ্রাম পুলিশ সদস্য পরিবার আশা করছি। আন্দোলন শব্দের অর্থ হলো একত্রিত। আজকে আমরা আদালতের স্বপ্নটিকে এগিয়ে নেওয়ার জন্য যাদেরকে বারবারই একটি প্ল্যাটফর্মে আসার জন্য ডাকা হচ্ছে, তারা আসছে না, হয়তোবা তাদের মনের ভাবনা থেকে যে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ হলে তো আর সংগঠনের প্রয়োজন নাই, তাক যে কয়দিন আসি জাতীয়করণ হোক আর না হোক, মাঝে মাঝে কিছু আন্দোলন করলাম, মানববন্ধন করলাম, কিছু করলাম, হয় হোক না হয় না হোক। না ভাই, গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। তাই মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আইনি যে যুদ্ধ, এটা চলমান থাকবেই। আর সেই যুদ্ধ সেদিনই শেষ হবে, সেই সংগ্রাম সেদিনই শেষ হবে যেদিন গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণ অবশ্যই 19তম 20তম গ্রেডে মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায় বাস্তবায়ন হবে। সেদিনই গ্রাম পুলিশ সদস্যরা ফিরবে রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব পালন এবং জীবন বাজি রেখে, রাষ্ট্রের জন্য এখনও যেমন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে কাজ করার চেষ্টা করে, কাজ করে যাচ্ছে, ঠিক এই মানসিকতা, কাজের প্রতি আরও গুরুদায়িত্ব গ্রাম পুলিশ সদস্যরা কাঁধে তুলে নেবে। আমরা আশা রাখি গ্রাম অঞ্চলে কোনো ধরনের সন্ত্রাসী, মাদক, ইভটিজিং, রাষ্ট্রের মানুষ যারা জনসাধারণ, তাদের পাশে থেকে তাদের রাষ্ট্রীয় সেবা দিয়ে আমরা আমাদের চাকরি জীবন শেষ করব এবং পরবর্তীতে অন্য গ্রাম পুলিশ সদস্যরাও আমাদেরকে রাষ্ট্রের জনসাধারণ হিসেবে আমাদেরকেও সেবা দেবে। আমরা এই আশায় রাখছি, যতক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ বাস্তবায়ন না হচ্ছে, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন না হচ্ছে, ততক্ষণ আমরা আইনি যে যুদ্ধ, সে যুদ্ধে আমরা অবতীর্ণ থাকবই। এক্ষেত্রে
আপনারাই বলুন। আন্দোলনে 4 দফা, এখন কয় দফা দাবি বা বাস্তবায়ন হয়েছে আমি জানি না, কোনটা হয় নাই, কোন প্রতিপাদ্যকে নিয়ে আন্দোলনকে ডাক দিয়েছে, আন্দোলনটা কোন প্রতিপাদ্য, আসলে আপনাদের আন্দোলনটা কার বিরুদ্ধে এবং কোন বিষয়বস্তুর উপরে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। এই যে দাবিটা, আবার কয়েক ভাই কমেন্টে বলেছে জাতীয়করণ হয়ে গেছে, এটা তো পূর্বেই ঘোষণা দিয়েছে, আপনি জানেন না। আসলে ভাই আমার জানা তো ভুল থাকতেই পারে, তবে আমি আজ পর্যন্ত গ্রাম পুলিশ সদস্য হিসেবে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার 4 নং আলিপুর ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশ বাহিনীর কমান্ডার / দফাদার হিসেবে কর্মরত আছি। তো সে জায়গা থেকে আমি সে পূর্বেই যে 7,000 টাকা বেতন পাইতাম, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ সাহেবের ঘোষিত যে বেতনটি ছিল, আমি সেটাই পাচ্ছি। আমি তো জাতীয়করণের সেই 20তম 19তম গ্রেডে, আমি 19তম গ্রেডে বেতন পাই না, যে কারণে আমার এই আইনি প্রক্রিয়া চলমান আছে। তবে আমার মনে হয় যতক্ষণ আইনি প্রক্রিয়া আছে, চূড়ান্ত শুনানির মাধ্যমে যতক্ষণ শেষ না হচ্ছে, ততক্ষণ বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তো সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা, নিজের দায়িত্ব সম্মুখে সঠিকভাবে জেনে আপনি একজন মহল্লাদার, একজন দফাদারের প্রতি যে সম্মান শ্রদ্ধা আইনগতভাবে আপনার দেয়া আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো আচরণ, যে কোনো ভাষায় একজন সিনিয়রের সাথে কথা বলতে পারেন না, এটা সংবিধানের ল অনুসারে। আর আমি জনসাধারণ, যখন জনসাধারণের কাতারে দিয়ে দাঁড়াবো, তখন আপনি আমাকে যা খুশি তা বলতে পারেন, আমি আপনাকে যা খুশি তা বলতে পারি। কিন্তু যেহেতু আপনিও কর্মরত, আমিও কর্মরত, আমরা ইচ্ছা করলে অকথ্য ভাষাটা ব্যবহার করতে পারি না। আমার এক ভাই বলছে জাতীয়করণ কোনো দিন হবে না, একটা চ্যালেঞ্জ করছে। তো আমি তাকে বলবো, ভাই হবে না আমরা সবাই জানি, তারপরও চেষ্টা